বন্ধুরা, আপনারা হয়তো খবরে দেখেছেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে ডক্টর খলিলুর রহমান, তিনি কিন্তু বর্তমানে ভারত সফরে রয়েছে এবং তিনি একের পর এক ভারতের সঙ্গে চুক্তি করছেন এবং নানা বিষয়ে ভারতের সঙ্গে বৈঠক করছেন। দিল্লিতে বর্তমানে রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সঙ্গে কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশের এই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের সঙ্গে কী চুক্তি করেছেন এবং বাংলাদেশের আকাশ সুরক্ষায় তিনি নাকি ভারতের কাছ থেকে তেজাস ফাইটার জেট ক্রয় করছে, এ বিষয়ে বর্তমানে বাংলাদেশের ডিফেন্স পেজগুলোতে ব্যাপক হারে সংবাদ প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন গোপন তথ্য থেকে জানা যাচ্ছে যে ডক্টর খলিলুর রহমান ভারতের কাছ থেকে তেজাস ফাইটার জেট ক্রয় করতে চলেছে। আসলে এই বিষয়টি কতটুকু সত্য এবং ভারতের তেজাস যুদ্ধবিমান ক্রয় কেন বাংলাদেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য তুলে ধরেছি যা বাংলাদেশের বড় বড় মিডিয়াও প্রকাশ করতে ভয় পায়, কিন্তু আমরা আপনাদের সামনে সেই গোপন তথ্যগুলো তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, গত 16 বছর কিন্তু বাংলাদেশের ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সবসময় ভারতের সঙ্গে ভারতের পক্ষে প্রফিটেবল এমন সিদ্ধান্তগুলো হাতে নিয়েছিল। বাংলাদেশের স্বার্থে তেমন কোনো কাজই করেনি শেখ হাসিনা। এমনকি গত 16 বছরে একটিও আধুনিক ফাইটার জেট ক্রয় করেনি শেখ হাসিনা। বাংলার আকাশ রাখিব মুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর এই স্লোগান যেন এক হাসির খোরাকে পরিণত হয়েছে। বাংলাদেশ একটি মধ্যমায়ের দেশ হলেও এবং বাংলাদেশের জিডিপি 500 বিলিয়ন ছাড়িয়ে গেলেও বাংলাদেশের বিমান বাহিনীতে নেই কোনো আধুনিক যুদ্ধবিমান, নেই কোনো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নেই কোনো শক্তিশালী এন্টিশিপ মিসাইল। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা এতটাই করুণ যে অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগলে মাত্র একদিনেই বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ভিখারি দেশ মিয়ানমারের হাতেও যেসব অস্ত্রশস্ত্র রয়েছে এবং যেসব ফাইটার জেট রয়েছে তার সমকক্ষ নয় বাংলাদেশ। মিয়ানমারের মতো দেশের হাতেও বাংলাদেশের থেকে বেশি ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে। তাদের হাতে সুখোই SU-30 MK এর মতো যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানি JF-17 থান্ডার এবং MiG-29 রয়েছে প্রায় কয়েক ডজন। সব কিছু মিলে বাংলাদেশের থেকে মিয়ানমার বিমান বাহিনী বেশি শক্তিশালী। আর যদি আমাদের প্রতিপক্ষ ভারতের কথা বলি, তাহলে ভারতের হাতে আরও শক্তিশালী সব ফাইটার জেট রয়েছে। শেখ হাসিনার পতনের পর যখন বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছিল, তিনি কিন্তু একের পর এক যুদ্ধবিমান ক্রয়ের ডিল বাস্তবায়ন করছিল। এমনকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও একাধিকবার বৈঠক করেছেন এবং পাকিস্তানের বিভিন্ন উন্নত অস্ত্রশস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন, চীন থেকে J-10C এবং পাকিস্তান থেকে JF থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছিলেন। প্রায় 46টির মতো যুদ্ধবিমান তিনি একসাথে ক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু তাকে নির্বাচনের নাম দিয়ে বাংলাদেশের যে সর্বোচ্চ পদ রয়েছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার স্থানে ক্ষমতায় বসেছে বিএনপি সরকার। এবং বিএনপি সরকার গঠন করার পর থেকেই একের পর এক বাজে সিদ্ধান্ত নিচ্ছে। বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতে গিয়েছেন এবং তিনি ভারতে গিয়ে একাধিক বৈঠকে অংশগ্রহণ করেছেন। দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তার আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব আওয়ামী সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গিয়েছে এবং হাদিকে হত্যা করে যেসব আসামিরা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু ভারত পুলিশ গ্রেপ্তার করেছে। তাদেরকে দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে ভারত। এছাড়া ভারতের সঙ্গে বেশ কিছু ভিসা চুক্তি হয়েছে। এতে করে ভারত আরও বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে চলেছে। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর। এই বৈঠকে ভারতের সাথে প্রতিরক্ষামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তি। কিছু সোর্স থেকে আমরা জানতে পারি যে ভারতের কাছ থেকে বাংলাদেশ নাকি তাদের তেজাস যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে। আর এটি যদি সত্যি হয় তাহলে এটি হবে বাংলাদেশের জন্য সবথেকে দুঃখজনক এবং সবথেকে ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত বা আত্মঘাতী সিদ্ধান্ত। দেখুন বন্ধুরা, পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো বড় যুদ্ধ সংঘটিত হয়েছে সবগুলো যুদ্ধই কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সংঘটিত হয়েছে। যেমনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ বা ইসরায়েল লেবানন যুদ্ধ সবগুলোই কিন্তু সীমান্ত যুদ্ধ হিসাবে সংঘটিত হয়েছে। তাই বাংলাদেশের সবথেকে বড় প্রতিপক্ষ হলো ভারত। আজ হোক বা কাল হোক ভারতের সঙ্গে আমাদের বড় ধরনের যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। আর এ কারণে আমাদেরকে ভারতের কাছ থেকে হালতেজাজ যুদ্ধবিমান ক্রয় করা উচিত হবে না। আপনারা এখন স্ক্রিনে যে যুদ্ধবিমানটি দেখতে পাচ্ছেন এটি ভারতের তৈরি অত্যাধুনিক হালতেজাস ফাইটার জেট।
এবং এটিকে দেখতে অনেকটা সমোসা বা সিঙ্গারার মতো দেখায়। আর এই কারণে হয়তো বাংলাদেশিদের কাছে প্রথম পছন্দে থাকতে পারে এই ফাইটার জেটটি। হাল তেজাস সম্পর্কে যদি আপনাদেরকে সামান্য কিছু তথ্য দিই, তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি ভারতে বিমানটি তৈরি করেছে তাদের 80-র দশকের MiG-21কে রিপ্লেস করার জন্য। তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের কখনোই উচিত হবে না এই হাল তেজাস ক্রয় করার, কারণ এই বিমানটির কোনো সক্ষমতাই নেই যুদ্ধ করার। এই বিমানটিতে একটি নর্মাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই বিমানটি মাঝে মধ্যে ক্র্যাশ করে। এমনকি আমরা দুবাই এয়ারশোতে দেখেছি ভারতীয় হাল তেজাসের অবস্থা কী হাল হয়ে গিয়েছিল। বিমানটি সরাসরি ক্র্যাশ করেছিল দুবাই এয়ারশোতে, যার মাধ্যমে কিন্তু এই বিমানটি আরও বেশি করে মার্কেট হারিয়েছিল। এছাড়া বিমানটিকে মাঝে মধ্যে ভারতের বিভিন্ন স্থানে ক্র্যাশ করতে দেখা যায় এবং এটির মিসাইল সক্ষমতা খুবই কম। দেখুন বন্ধুরা, ভারতের হাল তেজাস এমন একটি যুদ্ধবিমান যে এটি কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশ ক্রয় করেনি। এমনকি ভারতের সব থেকে কাছের দেশ শ্রীলঙ্কাও এই বিমানটিকে রিজেক্ট করে দিয়েছে। এমনকি ভুটান, নেপাল, এমনকি মিয়ানমারের মতো দেশও ভারতীয় এই হাল তেজাসকে না করে দিয়েছে। পৃথিবীর কোনো দেশই কিন্তু ভারতের এই হাল তেজাস কিনতে আগ্রহী নয়, কারণ এই বিমানটি মাঝে মধ্যেই ক্র্যাশ করে। অনেকে এজন্য হাসিঠাট্টা করে বিমানটির নাম দিয়েছে উড়ন্ত কফিন। এমনকি খোদ ভারতীয় পাইলটরাও এই বিমানটি ওড়াতে ভয় পায়, কারণ কখন জানি এই বিমানটি ক্র্যাশ করে। এবং এই বিমানটি তৈরি করেছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। আর এই প্রতিষ্ঠানটি ভারতীয় রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠান। তারা দাবি করে তাদের তৈরি হাল তেজাসের টপ স্পিড নাকি 2200 কিলোমিটার, অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে উঠতে পারে এবং এর রেঞ্জ 3000 কিলোমিটার। তবে এতে এয়ার টু এয়ার মিসাইল হিসেবে কী ব্যবহার করা হয়েছে এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল হিসেবে কী কী বোমা বহন করা যায় সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য এখনও ইন্টারনেটে পাওয়া যায় না। এমনকি হাল তেজাসকে ভারতীয়রা তাদের নিজেদের তৈরি বললেও এই বিমানটিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেটি কিন্তু তাদের নিজেদের তৈরি না। এই হাল তেজাসে ব্যবহৃত ইঞ্জিন তাদের ক্রয় করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। অর্থাৎ কোনো কারণে যদি যুক্তরাষ্ট্র তাদেরকে ইঞ্জিন দেওয়া বন্ধ করে দেয় তাহলে এই বিমানটি আর উৎপাদন হবে না। যেখানে তারা নিজেদের বহরে থাকা হাল তেজাসকে নিজেরাই ঠিকমতো রিপ্লেসমেন্ট করতে পারে না, সেখানে বাংলাদেশের জন্য এই বিমানটি ক্রয় করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বাংলাদেশ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমি এর তীব্র বিরোধিতা করব। এই হাল তেজাসের মূল্য প্রতি ইউনিট প্রায় $31 মিলিয়ন। সেখানে এর থেকে কম দামে মাত্র $30 মিলিয়ন দিয়ে কিন্তু আমরা চাইলে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার মডেলের ফাইটার জেট ক্রয় করতে পারি। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার সেগুলোও কিন্তু অন্তত এই বিমানটির থেকে ভালো আছে, কারণ এর আগে যখন আমরা ভারত পাকিস্তান যুদ্ধ দেখেছি, যেটাকে নাম দিয়েছিল ভারত অপারেশন সিন্দুর, সে যুদ্ধে আমরা দেখেছি যে কীভাবে ভারতের একের পর এক ফাইটার জেট ভূপাতিত করেছিল পাকিস্তানের JF-17 থান্ডার। এবং JF-17 থান্ডারের সবথেকে বড় আকর্ষণ হলো এতে কিন্তু চীনের তৈরি PL-15E মডেলের মিসাইল ব্যবহার করা যায়, যেটার রেঞ্জ প্রায় 250 কিলোমিটার। তাই আমি মনে করি ভারতের হাল তেজাসের চেয়ে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানটি বাংলাদেশের জন্য বেশি ভালো হবে। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখতে পারেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।